15 বছর বয়সী আমিনা যখন গভীর অচেতন অবস্থা থেকে জ্ঞান ফিরে পেল, তার মনে হলো বুকের ওপর যেন এক বিশাল ও ভারী পাথর চেপে বসে আছে। পেটটা অদ্ভুত রকমের ভারী ঠেকছিল, আর হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে ধকধক করছিল। পাশ থেকে শাবানা নিচু স্বরে বিষাদ মাখা কণ্ঠে বলল, মেয়ে, তুই মা হতে চলেছিস। এখন আর তোকে কেউ ছোবে না। আমিনার পৃথিবীটা যেন কাঁচের মতো চুরমার হয়ে গেল। কাঁপতে কাঁপতে সে নিজের পেটে হাত রাখল এবং বাঁধ ভাঙ্গা কান্নায় ভেঙে পড়ল। ঘরের স্যাঁতসেঁতে মাটির দেয়ালে নখ দিয়ে আঁচড় কেটে সে লিখল, বাবা, আমাকে বাঁচাও। মাসের পর মাস যত গড়িয়ে যেতে লাগল, তার যন্ত্রণা ততই গভীর হতে থাকল। গর্ভাবস্থার নবম মাসে পেটটা পাথরের মতো শক্ত ও ভারী হয়ে গিয়েছিল। হাঁটাচলা করা কঠিন, শ্বাস নিতে কষ্ট, পা দুটো ফুলে ঢোল, আর রাতের পর রাত চোখের পাতা এক করতে পারত না সে। গ্রামের মহিলারা তাকে দেখতে এসে সান্ত্বনা দিত, আল্লাহ তোকে বাঁচিয়েছেন মা, এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের চোখ আটকে যেত আমিনার স্ফীত পেটের দিকে। তারপর শুরু হতো সেই বিষাক্ত ফিসফিসানি। এই বাচ্চাটা কার? কে ছিল সেই লোক যে মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করে দিল? এখন এর সাথে কে বিয়ে করবে? আমিনা সব শুনত আর চুপচাপ মাথা নিচু করে চোখের পানি আটকে রাখত। সে ছিল নিষ্পাপ, কিন্তু এই নিষ্ঠুর সমাজ তার ক্ষতবিক্ষত হৃদয়ের বদলে দেখছিল তার পেটে বেড়ে ওঠা অবৈধ সন্তানকে। দুপুরের কড়া রোদে হঠাৎ তার পেটে যেন আকাশ চিড়ে দেওয়া এক তীব্র ব্যথা উঠল। আমিনা বিছানায় ব্যথায় ছটফট করতে লাগল। তার যন্ত্রণাকাতর চিৎকার যেন পুরো গ্রামকে কাঁপিয়ে দিল। সেই ব্যথার মাঝে শুধু একটাই প্রশ্ন মিশেছিল, সেই মাসুম বাচ্চাটার বাবা কে ছিল যে আমিনার সাজানো জীবনটা এভাবে তছনছ করে দিল? এই গল্পে ঝরে পড়া প্রতিটি অশ্রুবিন্দু এক একটি নির্মম সত্য প্রকাশ করে। এই গল্প শুধু শোনার জন্য নয়, একে অনুভব করতে হবে। তাই আসুন এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে থাকা কান্নাগুলোকে কান পেতে শুনি। সোনাপুর এমন একটি গ্রাম যা মানচিত্রে হয়তো খুব কম মানুষেরই নজরে পড়ে। চারদিকে সরিষার হলুদ ক্ষেত, মাঝে মাঝে বাবলা গাছের ঝোপঝাড়, আর বহুদূর পর্যন্ত বিস্তৃত প্রান্তর। গ্রামের শেষ প্রান্তে, যেখানে কাঁচা রাস্তা শেষ হয়ে শুধুই ধুলোবালি পড়ে থাকে, সেখানে ছিল একটি ছোট্ট মাটির ঘর। ঘরের চালে খড়কুটো, দেয়ালে গোবর দিয়ে লেপা, আর দরজাটা পুরনো কাঠের, যার কবজাগুলো খুলতে গেলেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে কেঁদে উঠত। সেই ঘরেই বাস করত রহিম। বয়স তার 40-45-এর কাছাকাছি হবে, কিন্তু কঠোর পরিশ্রম তাকে দেখতে 60 বছরের বৃদ্ধের মতো করে দিয়েছিল। রোদে ঝলসানো কামাটে মুখ, হাতের তালু পাথরের মতো শক্ত, আর কোটরগত চোখে সবসময় এক অজানা অস্থিরতা ভেসে বেড়াত। তার স্ত্রী ফাতেমা 5 বছর আগে কলেরায় মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে ফাতেমা রহিমের হাত আমিনার হাতের ওপর রেখে বলেছিল, এ তোমার আমানত, একে চোখের মনিরাহ মতো আগলে রেখো। সেই থেকে রহিমের জীবন শুধু দুটি জিনিসকে ঘিরেই আবর্তিত হতো, কঠোর পরিশ্রম আর আমিনা। তখন আমিনার বয়স ছিল 11 বছর। ফর্সা গায়ের রং, বড় বড় কালো চোখ, আর কোমরের নিচ পর্যন্ত লম্বা বেনি। তার হাসিতে যেন ঝর্নার কলকল শব্দ ছিল। যখনই সে হাসত, রহিমের মনে হতো ফাতেমা যেন আবার জীবিত হয়ে ফিরে এসেছে। আমিনার শৈশব কেটেছিল গ্রামের অলিগলিতে, ক্ষেতের আইলে আর কুয়োতলায়। সে স্কুলে যেত না, কারণ গ্রামে মেয়েদের কোনো স্কুল ছিল না। যেটা ছিল সেটা 3 ক্রোশ দূরে, আর রহিমের কাছে এত সময় বা টাকা ছিল না যে সে তাকে সেখানে দিয়ে আসবে। সকালবেলা আজানের আগেই রহিম ঘুম থেকে উঠত, উনুনে কাঠ চালাত, মাটির কলসিতে পানি গরম করত, তাতে লবণ মিশিয়ে কুলকুচি করত। তারপর পরিষ্কার জামাকাপড় পরত। মাথায় গামছা বাঁধার সময় সে আয়নায় নিজের দিকে তাকাত আর মনে মনে বলতো, রহিম, আজও সাহস হারালে চলবে না। আমিনা যেন খালি পেটে না ঘুমায়। তারপর সে ঘরের বাইরে রাখা পুরনো সাইকেলটা নিয়ে শস্য মন্ডির দিকে রওনা হতো। মন্ডিতে তার কাজ ছিল ট্রাকের ওপর গম, চাল আর ভুট্টার ভারী বস্তা তোলা। এক একটা বস্তা 60-70 কেজির। রহিম সেগুলো কাঁধে তুলে নিত, ভারে পিঠ পেকে যেত, মেরুদণ্ড মটমট করত, কিন্তু সে থামত না। রোদ হোক বা কুয়াশা, বৃষ্টি হোক বা কনকনে ঠান্ডা বাতাস, রহিমের শরীর ঘামে ভিজে থাকত। দুপুরে আধা ঘন্টার বিরতি পেলে সে মন্ডির বাইরে বটগাছের নিচে বসত, রুটির টুকরো আর পেঁয়াজ বের করে খেত, দুঢোক পানি পান করত, আর তারপর আবার কাজে লেগে যেত। সন্ধে 7:30টায় সে বাড়ি ফিরত।
ঘরে পৌঁছতে দরজার ওপাশ থেকে একটা চিকন গলার আওয়াজ ভেসে আসত, বাবা এসে গেছে। আমিনা দৌড়ে আসত, রহিমের গলা জড়িয়ে ধরত। তার ছোট ছোট হাতগুলো রহিমের পিঠে বুলিয়ে দিত, যেন ক্লান্তি খুঁজে বের করার চেষ্টা করছে। রহিম তাকে কোলে তুলে নিত, যদিও তার নিজের কোমর ব্যথায় ভেঙে আসছিল। তারপর দুজনে ভেতরে যেত। আমিনা উনুন জ্বালাত, রহিম হাত মুখ ধুয়ে পরিষ্কার পাঞ্জাবি পায়জামা পরত। রাতের খাবার হতো খুব সাধারণ, রুটি, ডাল, কখনো কখনো আলুর তরকারি। খাওয়া শেষে রহিম আমিনাকে কোলে বসিয়ে পুরনো দিনের গল্প শোনাত, আলিফ লায়লা, হীর রাঁঝা, কখনো বা ফাতেমার ছোটবেলার গল্প। আমিনার চোখ চকচক করে উঠত। সে একের পর এক প্রশ্ন করত, বাবা, জিন কি সত্যি সত্যি আছে? রহিম বলতো, আছে মা, কিন্তু ভালো মানুষদের দেখলে তারা সালাম দেয়। আমিনা আবার জিজ্ঞেস করত, মাও কি জিনদের কাছে গেছে? রহিমের চোখ ভিজে আসত। সে আমিনাকে বুকে জড়িয়ে ধরে বলতো, তোর মা ফেরেশতাদের কাছে আছে, সে আমাদের দেখছে। রাতে দুজনে একই খাটিয়ায় ঘুমাত। রহিম আমিনাকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখত, যেন কেউ তাকে কেড়ে নিয়ে যাবে। বাইরে কুকুর ডাকত, বাতাসে শাঁ শাঁ শব্দ হতো, কিন্তু রহিমের ঘুম ছিল গভীর, কারণ তার পুরো জীবনটা তার বুকের কাছেই নিরাপদ ছিল। দিন এভাবেই কাটতে লাগল। আমিনার বয়স আস্তে আস্তে বাড়তে লাগল। তার শরীরে পরিবর্তন আসতে শুরু করল। গলার স্বরে মিষ্টি ভাব আর চালচলনে এক ধরনের লাবণ্য এলো। গ্রামের ছেলেরা কুয়োর ধারে বা খেতে তাকে আর চোখে দেখতে শুরু করল। রহিম এসব লক্ষ্য করত। রাতে তার ঘুম উবে যেত। সে ছাদের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করত, এই দারিদ্র্য কি আমাকে খেয়ে ফেলবে? আমার মেয়েকার কি হবে? একদিন আমিনা পানি আনতে কুয়োর ধারে গেল। কুয়োটা গ্রাম থেকে একটু বাইরের দিকে ছিল। সেখানে একটি পুরনো আম গাছ ছিল, যার ছায়ায় মানুষ জিরিয়ে নিত। আমিনা দড়ি টানছিল, এমন সময় পেছন থেকে কেউ একজন ডাক দিল, বোন, একটু পানি খাওয়াবে? আমিনা ঘুরে তাকালো, দেখল একটি ছেলে দাঁড়িয়ে আছে। বয়স 20-22-এর কাছাকাছি হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কুর্তা পায়জামা পরা, মুখে হালকা দাড়ি, চোখে এক ধরনের উজ্জ্বলতা। সে হাসল। আমিনা কিছু না বলে লোটা ভরে পানি দিয়ে দিল এবং বাড়ির পথে ফিরতে লাগল। পরের দিন আবার সেই ছেলেটি। তারপরের দিনও ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। ছেলেটি নিজের নাম বলল ইমরান। বলল শহরে তার কাপড়ের দোকান আছে, গ্রামে আত্মীয়ের বাড়িতে দেখা করতে এসেছে। আমিনা নিজের নাম বলল। ইমরান জিজ্ঞেস করল, স্কুলে যাও? আমিনা বলল না। পড়তে চাও? আমিনা চুপ করে রইল। ইমরান প্রতিবারই কিছু না কিছু নিয়ে আসত, কখনো তেঁতুলের আচার, কখনো ফিতা, কখনো কাচের চুড়ি। আমিনার চোখ খুশিতে নেচে উঠত। সে কখনো এত জিনিস একসাথে দেখেনি। একদিন ইমরান বলল, আমিনা, আমার সাথে শহরে চলো, আমি তোমাকে বিয়ে করব। তোমাকে ভালো কাপড়, ভালো ঘর সব দেব। এখানে তো তোমার জীবন ধুলো মাটিতেই শেষ হয়ে যাবে। আমিনার মনে ভয়ও ছিল, আবার লোভও ছিল। তার রহিমের কুচকানো চামড়ার কথা মনে পড়ত, বাবার কান্ত চোখের কথা মনে আসত। কিন্তু ইমরানের কথাগুলো জাদুর মতো লাগত। সে ভাবত, বাবাকেও তো আরাম দেওয়া যাবে, আমি বাবাকেও শহরে নিয়ে আসব। এক সন্ধ্যায় রহিম মন্ডি থেকে কিছু ফল নিয়ে ফিরল, আম, কলা আর একটা বেদানা, যা সে কয়েকদিনের মজুরি জমিয়ে কিনেছিল। বাড়ি পৌঁছে দেখল দরজা খোলা, ভেতরে পিনপতন নিস্তব্ধতা। আমিনা, আমিনা মা। কোনো উত্তর নেই। ঘরের বিছানায় তার পুরনো ফ্রকটা পড়ে আছে, আর চুড়িগুলো ভেঙে মেঝেতে ছড়িয়ে আছে। রহিমের হাত থেকে ফলগুলো পড়ে গেল, তার পা কাঁপতে শুরু করল। সে পাগলের মতো বাইরে বেরিয়ে পড়ল, গ্রামের অলিতে গলিতে চিৎকার করে ঘুরল, আমার মেয়ে, কেউ দেখেছ আমার আমিনাকে? সারা রাত সে দরজার সামনে বসে রইল। বাতাস ঠান্ডা ছিল, কিন্তু তার শরীর যেন আগুনে পুড়ছিল। চোখ পাথর হয়ে গিয়েছিল। সকাল হলে দেখা গেল তার গলার স্বর বসে গেছে। পরের দিন গ্রামের ধনী ব্যক্তি এবং রহিমের পুরনো বন্ধু করিম তাকে গরুর গাড়িতে বসিয়ে চৌধুরী সাহেবের প্রাসাদে নিয়ে গেল। চৌধুরী সাহেব ছিলেন গ্রামের বড় জমিদার, কিন্তু মনের দিক থেকে ছিলেন খুব ভালো মানুষ। তিনি রহিমের কথা শুনেন, আর চোখ রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, রহিম, এখন থেকে ও আমারও মেয়ে, আমি তাকে খুঁজে বের করবই, নইলে নিজের নাম বদলে ফেলব। চৌধুরী সাহেব কথা দিলে কথা রাখতেন, এটাই ছিল তার স্বভাব।
প্রাসাদ থেকে ফিরেই তিনি তার লোকদের 10 দিকে পাঠিয়ে দিলেন। কেউ থানায় গেল, কেউ খবরের কাগজের অফিসে, কেউ ফটোকপির দোকানে। তৃতীয় দিন সকালে সোনাপুর থেকে শুরু করে জেলা সদর পর্যন্ত প্রতিটি মোড়ে, বাস স্ট্যান্ডে, মসজিদের বাইরে আমিনার ছবি লাগানো হলো। নিচে বড় বড় অক্ষরে লেখা ছিল, নিখোঁজ বালিকা আমিনা বিনতে রহিম, বয়স 15 বছর, সন্ধানদাতার জন্য 1 লক্ষ টাকা পুরস্কার। শহরে তোলপাড় শুরু হয়ে গেল। যে পুলিশরা সারাদিন চায়ের দোকানে বসে আড্ডা দিত, তারা এখন জিপ নিয়ে টহল দিতে শুরু করল। খবরের কাগজগুলো প্রথম পাতায় খবর ছাপল, দরিদ্র শ্রমিকের একমাত্র মেয়ে নিখোঁজ, চৌধুরী সাহেব ঘোষণা করলেন 1 লক্ষ টাকার পুরস্কার। মানুষের মুখে মুখে শুধু একটাই নাম ছিল, আমিনা। অন্যদিকে ইমরান আমিনাকে নিয়ে শহরের পুরনো অংশে পৌঁছে গিয়েছিল। সেখানকার গলিগুলো এতই সরু যে দিনের বেলাতেও অন্ধকার থাকে, স্যাঁতসেঁতে দেয়াল, দুর্গন্ধ আর মশা। ইমরান আমিনার হাত ধরে রেখেছিল, কিন্তু সেই ধরায় আর ভালোবাসা ছিল না, ছিল বন্দিত্বের কড়াকড়ি। আমিনা জিজ্ঞেস করেছিল, ইমরান ভাই, বিয়ে কবে করব? ইমরান হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল, বাস আর একটু পরেই, আগে এক মায়ের সাথে দেখা করতে হবে। সেই মা ছিল কুলসুম ম্যাডাম, বয়স 60-এর কাছাকাছি, স্থূলকায় শরীর, মুখে পুরো পাউডারের প্রলেপ, ঠোঁট লাল আর চোখে নিষ্ঠুরতা। তার বাড়ির বাইরে কোনো সাইনবোর্ড ছিল না, কিন্তু ভেতরের কারবার পুরো শহর জানত। মেয়ে আনো, দরদাম করো, বিক্রি করে দাও। ইমরান আমিনাকে দরজার সামনে দাঁড় করিয়ে ভেতরে চলে গেল। 2 মিনিট পর যখন বের হলো, তার হাতে একটা মোটা খাম। সে আমিনার দিকে তাকালো না, শুধু বলল, যা, ভেতরে যা। আমিনা বুঝতে পারল না। সে দরজা দিয়ে উঁকি দিতেই কুলসুম তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ভেতরে নিয়ে নিল। দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। আমিনা চিৎকার করে উঠল, ইমরান, ইমরান ভাই, আমাকে তো বিয়ে করতে হবে। বাইরে ইমরান ততক্ষণে চলে গেছে। কুলসুম আমিনার মুখে হাত চেপে ধরে ফিসফিস করে বলল, চিৎকার করবি তো জিপ টেনে ছিঁড়ে ফেলব। এখানে শুধু একটাই বিয়ে হয়, টাকার সাথে। আমিনাকে একটা অন্ধকার ঘরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। সেখানে আগে থেকেই 7-8 জন মেয়ে ছিল, কেউ বিহারের, কেউ বাংলার, কেউ রাজস্থানের। সবার চোখ শূন্য, মুখে ভয় আর ক্লান্তি। একটি মেয়ে, যার বয়স 16-17 হবে, আমিনার কাছে এসে ধীরে ধীরে বলল, নতুন এসেছ, নাম কি? আমিনা কাঁদতে কাঁদতে নিজের নাম বলল। মেয়েটি বলল, আমার নাম শাবানা। এখান থেকে কেউ ফিরে যায় না, শুধু বিক্রি হয়। রাতে কুলসুম আমিনার কাপড় খুলে তাকে নতুন কাপড় দিল, চমকদার আর খুব আটসাট, যা আমিনা জীবনে কখনো পরেনি। সে আপত্তি করলে কুলসুম তাকে সপাটে 2 চড় মারল। আমিনার চোখ দিয়ে পানি পড়া থামছিল না। সে দেয়ালে মাথা ঠুকতে লাগল। শাবানা তাকে থামালো, এমন করিস না, এখনো জীবন বাকি আছে। দিন কাটতে লাগল। আমিনা বুঝতে পারল যে ইমরান তাকে বিক্রি করে দিয়েছে। খাবার জুটত দিনে একবার, শুকনো রুটি আর পেঁয়াজ। কুলসুম প্রতি সন্ধ্যায় খদ্দের নিয়ে আসত। কাউকে আমিনার পছন্দ হলে কুলসুম দরদাম করত। একদিন এক 50 বছর বয়সী মোটা লোক এলো। সে আমিনাকে দেখে বলল, এটা একদম তাজা মাল, 20,000 দেব। কুলসুম 25 চাইল। বনিবনা না হওয়ায় সে আমিনাকে ঘরে বন্ধ করে রাখল। আমিনার চিৎকার দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসত। সেদিন রাত কাঁদত, আল্লাহকে ডাকত, আর নিজের বাবাকে মনে করত। তার শরীরে নীল কালো দাগ পড়তে শুরু করল। একদিন কুলসুম তাকে জোর করে নেশা মেশানো দুধ খাইয়ে দিল। আমিনার শরীর অবশ হয়ে গেল। তারপর যা হলো আমিনার আর মনে নেই, শুধু ব্যথাটা মনে ছিল। শহরে খোঁজ চলছিল, কিন্তু যে এলাকায় আমিনা বন্দী ছিল সেখানে পুলিশের জিপ কখনো আসত না। কুলসুমের এই ব্যবসা বছরের পর বছর ধরে চলছিল। সে পুলিশকেও বকরা দিত, তাই আমিনার ছবি সেই গলির আশেপাশে পর্যন্ত পৌঁছায়নি। এদিকে রহিম দিন-রাত মন্ডিতে যেত, কিন্তু এখন তার শরীর আর চলত না। বস্তা তোলার সময় তার কোমর মাঝপথেই বেঁকে যেত। মজুররা হাসাহাসি করত, কিরে রহিম, বুড়ো হয়ে গেলি নাকি? সে চুপ করে থাকত। তার বুকে শুধু একটাই আগুন জ্বলছিল, মেয়েকে খুঁজে বের করার। প্রতি সন্ধ্যায় সে চৌধুরী সাহেবের প্রাসাদের বাইরে বসে থাকত। চৌধুরী সাহেব তাকে দেখে ভেতরে ডাকতেন, চা খাওয়াতেন, সাহস জোগাতেন। আর 2 দিন, ব্যাস আর 2 দিন, আমি খবর পেয়েছি। কিন্তু সেই 2 দিন 2 মাসে বদলে গেল। আমিনা নিখোঁজ হওয়ার 4 মাস পেরিয়ে গেছে। রহিমের মুখে শুধু হাড় কখানা অবশিষ্ট ছিল। চোখ দুটো সব সময় লাল থাকত। সে রাতে ঘুমাত না, শুধু দরজায় বসে রাস্তার দিকে তাকিয়ে থাকত। মাঝে মাঝে তার মনে হতো যেন নূপুরের শব্দ শোনা যাচ্ছে।
সে দৌড়ে যেত, কিন্তু বাইরে শুধু বাতাস থাকত। একদিন চৌধুরী সাহেব রহিমকে ডেকে বললেন, আমি খবর পেয়েছি, শহরের পুরনো পতিতালয়ে কিছু নতুন মেয়ে এসেছে। আমি আমার লোকদের পাঠিয়েছি, কালকের মধ্যে খবর চলে আসবে। রহিমের চোখে প্রথমবার আশার আলো দেখা গেল। সে চৌধুরী সাহেবের পা জড়িয়ে ধরল। হুজুর, যদি আমার মেয়েটাকে পাওয়া যায় তবে আমি আপনার গোলাম হয়ে থাকব। সেই রাতেই আমিনাকে আবার নেশা মেশানো দুধ খাওয়ানো হলো। এবার খদ্দের ছিল দুজন। আমিনা অজ্ঞান ছিল, কিন্তু তার শরীর যন্ত্রণায় কোকরে যাচ্ছিল। যখন তার জ্ঞান ফিরল তখন পেটটা খুব ভারী লাগছিল। শাবানা জানালো, তুই অন্তঃসত্ত্বা, এখন তোকে কেউ ছোবে না। কুলসুম তোকে 9 মাস পর্যন্ত রাখবে, তারপর বাচ্চাটাকে বিক্রি করে দেবে। আমিনা নিজের পেটে হাত রেখে অঝরে কাঁদল। সে দেয়ালে নখ দিয়ে লিখল, বাবা, আমাকে বাঁচাও। 8ম মাস চলছিল। আমিনার শরীর ফুলে গিয়েছিল, হাঁটে চলা করাও তার জন্য কঠিন ছিল। কুলসুম এখন তাকে ভালো খাবার দিতে শুরু করেছিল, কারণ বাচ্চাটা চড়া দামে বিক্রি হবে। এক রাতে কুলসুম মদ খেয়ে ঘুমিয়ে পড়ল, দরজায় তালা দিতে ভুলে গেল। আমিনা তা দেখে যেন শরীরে প্রাণ ফিরে পেল। সে শাবানাকে জাগালো, চল পালিয়ে যাই। শাবানা ভয় পেয়ে গেল, না, ধরা পড়লে ওরা মেরে ফেলবে। আমিনা একাই বের হলো। পেটের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে দেয়াল ধরে ধরে সে বাইরে এলো। রাস্তায় আসতেই সে পড়ে গেল। বাইরের ঠান্ডা বাতাস লাগতেই তার হুঁশ ফিরল। সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমার বাবাকে আমার খবর পৌঁছে দাও। ভোরবেলা এক যুবক বাইক নিয়ে সেই গলি দিয়ে যাচ্ছিল। সে ছিল চৌধুরী সাহেবের এক দূর সম্পর্কের আত্মীয় এবং আমিনার খোঁজে রোজ নতুন নতুন এলাকা চষে বেড়াচ্ছিল। সে আমিনাকে দেখতে পেল, তার অবস্থা দেখল, তারপর তার চেহারায় কিছু একটা চেনা চেনা লাগল। সে পকেট থেকে আমিনার ছবি বের করল। হ্যাঁ, এই তো সেই মেয়ে। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করল। 10 মিনিটের মধ্যে জিপ চলে এলো। আমিনাকে তুলে থানায় নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে কম্বল জড়িয়ে দেওয়া হলো, গরম দুধ খাওয়ানো হলো। ইন্সপেক্টর চৌধুরী সাহেবকে ফোন করলেন। চৌধুরী সাহেব রহিমকে খবর দিলেন। রহিম সাইকেল নিয়ে পুরো 20 কিলোমিটার প্যাডেল মেরে থানায় পৌঁছাল। দরজায় সে আমিনাকে দেখল, আমিনাও তাকে দেখল। দুজনে একসাথে চিৎকার করে উঠল, বাবা, মা। রহিম আমিনাকে বুকে জড়িয়ে ধরল। আমিনার স্ফীত পেট তার বুকে ধাক্কা ছিল। রহিম থমকে গেল। আমিনা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাকে মাফ করে দাও, আমি খুব নোংরা হয়ে গেছি। রহিমের চোখ দিয়ে তখন জলের বদলে যেন রক্ত ঝরছিল। সে আমিনার কপালে চুমু খেয়ে বলল, তুই আমার জান, তোর কি দোষ? পাপী তো তারা যারা তোকে স্পর্শ করেছে। সেই রাতেই পুলিশ কুলসুমের আস্তানায় হানা দিল। কুলসুম, তার 2 দালাল এবং ইমরান সবাই গ্রেফতার হলো। বাকি 8টি মেয়েকে মুক্ত করা হলো। খবরের কাগজে আবার প্রথম পাতার শিরোনাম হলো, চৌধুরী সাহেবের পরিশ্রম সার্থক হলো। আমিনা 8 মাস পর উদ্ধার হলো। কিন্তু রহিমের জন্য এটা জয় ছিল না, ছিল এক পরাজয়। তার মেয়ে ফিরে তো এসেছে, কিন্তু সে এখন ভাঙা, নিভে যাওয়া এক প্রদীপ, যে এমন এক শাস্তি বয়ে বেড়াচ্ছে যা সে চায়নি। আমিনা যখন বাড়ি ফিরল, সোনাপুরে যেন ঈদ আর মহরম একসাথে এলো। মহিলারা ছুটে এলো, পুরুষরা মাথায় হাত দিল, বাচ্চারা চিৎকার করল, আমিনা আপা এসেছে। কেউ তার জন্য শরবত নিয়ে এলো, কেউ নতুন চাদর, কেউ বা মিষ্টি। আমিনার পা মাটিতে পড়ছিল না। লোকজন তাকে কাঁধে করে ঘর পর্যন্ত নিয়ে গেল। রহিম পেছনে পেছনে হাঁটছিল, তার চোখ ছিল শূন্য, যেন আনন্দও তাকে ছুঁয়ে বেরিয়ে গেছে। সেই মাটির পুরনো ঘর, সেই চাল, সেই দরজা, সেই খাটিয়া, সবই ঠিক ছিল, কিন্তু এখন সবকিছু কেমন বদলে গেছে বলে মনে হলো। আমিনা যখন ঘরে পা রাখল, তার চোখ গেল সেই বিছানার দিকে, যেখানে সে আর তার বাবা রাতভর গল্প করে ঘুমাত। এখন সেই বিছানাটা খালি, ঠিক যেমন তার জীবনটাও খালি হয়ে গেছে। সে ধীরে ধীরে বিছানাটা স্পর্শ করল, তারপর টুকরে কেঁদে উঠল। রহিম তাকে জড়িয়ে ধরল, কিন্তু তার শরীর ছিল বরফের মতো ঠান্ডা। প্রথম সপ্তাহে গ্রামবাসীরা খুব খাতির যত্ন করল। করিমের স্ত্রী হাসিনা রোজ তরকারি রেঁধে পাঠাত, কেউ দুধ, কেউ ঘি দিয়ে যেত। চৌধুরী সাহেব নিজে এসে বললেন, রহিম, যা লাগে চেয়ে নিস, ডাক্তার, ওষুধ সব দেব। রহিম শুধু মাথা নিচু করে রইল। সে কথাই বলতো না। এখন আর মন্ডিতেও যেত না। সারাদিন ঘরের বাইরে সেই আম গাছটার নিচে বসে আমিনাকে দেখত। আমিনার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। তার পেটে এখন 9ম মাস শুরু হয়েছে।
হাঁটা চলা অসম্ভব, শ্বাস ফুলে ওঠে, পা ফুলে থাকে, চোখে ঘুম নেই। রাতে সে হঠাৎ চিৎকার করে উঠত, না, আমাকে ছুঁয়ো না। রহিম দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরত, লড়ি শোনাত, কিন্তু আমিনা কাঁপতেই থাকত। অনেক রাতে সে ভয়ে বিছানা ভিজিয়ে ফেলত। রহিম চুপচাপ কাপড় বদলে দিত, বিছানা শুকাত, কাউকে কিছু বলতো না। গ্রামের মহিলারা এসে সাহস দিত, আল্লাহ বাঁচিয়েছেন মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের নজর আটকে যেত আমিনার পেটে। ফিসফিসানি শুরু হতো, এটা কার বাচ্চা, কে ছিল সে, এখনের বিয়ে কে দেবে? আমিনা সব শুনত, সে শুধু মাথা নিচু করে নিত। একদিন গ্রামের মৌলবী সাহেব এসে বললেন, রহিম, বাচ্চা হওয়ার আগেই বিয়ে দিয়ে দাও, অন্তত বাচ্চাটা জারজ না বলাক। রহিম বলল, মৌলবী সাহেব, আমার মেয়েটা এখনো মরে যায়নি যে আমি তার লাশের ওপর বিয়ে দেব। মৌলবী চলে গেলেন। এরপর আর কেউ ওসব কথা বলার সাহস পায়নি। আমিনা এখন আর বাইরে বের হতো না, ঘরের ভেতরেই থাকত। কখনো ছাদে চলে যেত, দূরে তাকিয়ে থাকত। তার মনে হতো ইমরান বুঝি কোত্থেকে চলে আসবে, ক্ষমা চাইবে, অথবা সে নিজেই মরে গেলে সব যন্ত্রণা শেষ হবে। একদিন সে একটা দড়ি দেখল, গলায় পড়ার চেষ্টা করল। রহিম দেখে ফেলল। সে দড়িটা ছিনিয়ে নিল, আমিনাকে কোলে তুলে নিল এবং প্রথমবারের মতো চিৎকার করে কাঁদল, আমার মা, তুই আমাকে ছেড়ে যাস না, আমি আগে মরে যাই, তুই না। এরপর থেকে রহিম ঘরে কোনো দড়ি, চাকু বা ধারালো কিছু রাখত না। রাতে সে আমিনার হাত নিজের হাতের সাথে বেঁধে ঘুমাত। দিন গড়িয়ে চলল, আমিনার পেট আরও ভারী হলো। এখন সে বিছানা থেকে উঠতেও পারত না। রহিম নিজে হাতে রান্না করত, মুখে তুলে খাইয়ে দিত। মাঝে মাঝে আমিনা বমি করে দিত, রহিম চুপচাপ পরিষ্কার করত। রহিমের নিজের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, মুখে শুধু হাড়, চোখ কোটরে। করিম রোজ আসত, বলতো, রহিম, একটু খা, তোর মেয়ের তোকে দরকার। রহিম লান হাসত, করিম ভাই, এখন আমার খেয়ে কি হবে, শুধু আমিনা ঠিক হয়ে যাক, আমি মরেও যাই তাও শান্তিতে মরব। এক রাতে আমিনার খুব তীব্র ব্যথা উঠল। সে চিৎকার করে উঠল, বাবা বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। রহিম ঘাবড়ে গেল। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, রাত 2টো বাজে। গ্রামে কোনো ধাত্রী বা দায়ী ছিল না, যে ছিল সে নিজেই অসুস্থ। রহিম আমিনাকে কোলে নিতে চাইল, দরজা খুলল, কিন্তু বাইরে শুধুই অন্ধকার আর কাদা। সে আবার আমিনাকে শুইয়ে দিল, নিজে তার পাশে বসে পড়ল, হাতটা ধরে রাখল। ব্যথার ঢেউ আসছিল, আমিনা বিছানার চাদর খামচে ধরছিল। রহিম শুধু বলতে লাগল, মা, সাহস রাখ, বাবা আছে তো। সকাল পর্যন্ত ব্যথা একটু কমল। আমিনা তখন অচেতন। রহিম তার কপালে ভেজা কাপড় দিতে থাকল। তার নিজের শ্বাসও দুর্বল হয়ে পড়ছিল। 2 সপ্তাহ ধরে সে ঠিকমতো খায়নি, ঘুমায়নি। হঠাৎ এক সকালে আমিনা পানি খাওয়ার জন্য উঠল। অনেক দিন পর সে নিজে নিজে উঠল। রহিম খাটিয়ায় শুয়েছিল। আমিনা ডাকল, বাবা, চা বানাবো? কোনো উত্তর নেই। সে আবার ডাকল, বাবা, তারপর দৌড়ে কাছে গেল। রহিমের চোখ খোলা ছিল, কিন্তু মনি স্থির, হাত ঠান্ডা, মুখ দিয়ে সামান্য লালা গড়িয়ে পড়ছে। আমিনা চিৎকার করে উঠল, বাবা, ওঠো না, বাবা। সে রহিমের মাথাটা কোলে তুলে নিল, ঝাঁকালো, বুকে কান পাতল। হৃৎস্পন্দন নেই। আমিনা জোরে জোরে কাঁদতে লাগল। তার চিৎকার শুনে পাশের বাড়ির মহিলারা ছুটে এলো। কেউ রহিমের নাড়ি দেখল, কেউ চোখ বন্ধ করে দিল। সবাই কাঁদতে লাগল। রহিম চলে গেছে। তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি ছিল, যেন সে জানত তার মেয়ে আর একা থাকবে না, আল্লাহ তার সাথে আছেন। সেই দিনই দুপুরে আমিনার আবার ব্যথা উঠল, এবার অনেক তীব্র। সে বিছানায় ছটফট করতে লাগল। গ্রামের মহিলারা এলো। কেউ গরম পানি চাপাল, কেউ তোয়ালে আনল। রাত 12টার সময় যখন পুরো গ্রাম ঘুমাচ্ছিল, আমিনা কারোর সাহায্য ছাড়াই একা একটি পুত্র সন্তানের জন্ম দিল। বাচ্চাটা দেখতে একদম রহিমের মতো, ফর্সা, বড় বড় চোখ। আমিনা তাকে বুকে জড়িয়ে ধরল, কাঁদল, হাসল, তারপর বলল, তোর নাম রাখব রহিম। কিন্তু শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আমিনার মুখ সাদা হয়ে গেল। সে বাচ্চা দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, বাবা, আমি আসছি। এবং তার চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। সকালে বাচ্চার কান্নার শব্দে গ্রামের মানুষ জাগল। লোকজন দৌড়ে এলো। আমিনা মাটির মেঝেতে নিথর পড়েছিল। তার নবজাতক শিশুটি তার বুকের সাথে লেপ্টে কাঁদছিল। করিম সবার আগে পৌঁছাল। সে কাঁপতে কাঁপতে বাচ্চাটাকে তুলে নিল।
তার ছোট মুষ্টিটা ধরল এবং বলল, এ আমার বোনের শেষ স্মৃতি, এ একা থাকবে না। করিম বাচ্চাটাকে কোলে নিতেই তার ছোট হাতটা করিমের দাড়ি ধরে টান দিল। সেই মুহূর্তে করিমের চোখ দিয়ে কান্না আর হাসি একসাথে বেরিয়ে এলো। সে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ফিসফিস করে বলল, তোর মা তোকে আমার আমানত করে পাঠিয়েছে, আমি তোকে কখনো একা হতে দেব না। গ্রামে সেই রাতে কেউ ঘুমালো না। মহিলারা আমিনার আর পুরুষরা রহিমের জানাজা প্রস্তুত করছিল। বাচ্চাটাকে এক বুড়ি দায় কোলে নিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু সে কেঁদেই যাচ্ছিল। করিম তাকে আবার কোলে নিল এবং ধীরে ধীরে দোলাতে লাগল। আধা ঘন্টার মধ্যে বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। তার ঘুমটা তো গভীর ছিল, যেন গত 9 মাসের সমস্ত যন্ত্রণা সে মায়ের পেটেই সহ্য করে এসেছে। পরের দিন 2টি কবর খোঁড়া হলো। রহিমের কবরের পাশেই আমিনার কবর। দুজনের মাথার কাছে একই পাথর লাগানো হলো। তাতে শুধু 2টি লাইন লেখা ছিল, রহিম এবং তার মেয়ে আমিনা একে অপরের ছাড়া অসম্পূর্ণ ছিল, এখন একই মাটিতে তারা পূর্ণ হল। জানাজার পর গ্রামবাসীরা করিমের বাড়ির দিকে রওনা দিল। করিমের স্ত্রী হাসিনা বাচ্চাটাকে কোলে নিয়ে কেঁদে ফেলল। এ তো একদম আমিনা, চোখ, নাক, মুখ সব ওর মতোই। করিম বলল, নাম আমরা আমিনার ঠিক করা নামই রাখব, রহিম, ব্যাস এই নামই থাকবে। এবং এমন গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।